হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্যাফে। আজকে আমরা সারফেস কেমিস্ট্রির পার্ট 1-এ ঢুকব এবং এখানে আমরা অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন এই সম্পর্কে জানব। অ্যাবজর্পশন মানে শোষণ আর অ্যাডজর্পশন মানে অধিশোষণ। তো এই শোষণ মানে কি? যদি দুটো পদার্থ সংস্পর্শে এসে যদি একটি পদার্থ অন্য পদার্থের সমগ্র অংশে যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে বলবো শোষণ বা অ্যাবজর্পশন। কিন্তু যদি অন্য পদার্থটি শুধুমাত্র সারফেসে অর্থাৎ উপরিতলে ছড়িয়ে থাকে, সমগ্র অংশে ছড়িয়ে না পড়ে, তাহলে সেটাকে বলবো অধিশোষণ বা অ্যাডজর্পশন। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন যদি আমরা একটা চকের টুকরো নিই, সেই চকের টুকরোটা যদি জলের সাথে টাচ করাই তাহলে আমরা দেখতে পাবো জলটা চকের ভিতরে সমগ্র অংশে ছড়িয়ে পড়ছে। এটা হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। কিন্তু যদি আমরা সিলিকা জেল নিই তাহলে সিলিকা জেলের মধ্যে জলের বাষ্প যদি থাকে তাহলে জলীয় বাষ্পের মধ্যে সিলিকা জেলটাকে রাখলে জলীয় বাষ্প সিলিকা জেলের উপরি অংশে আবদ্ধ হয়ে থাকবে, সিলিকা জেলের ভিতরে কিন্তু জলীয় বাষ্প যাবে না। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে অধিশোষণ হচ্ছে শুধুমাত্র পৃষ্ঠতলীয় ঘটনা, কিন্তু শোষণ সমগ্র অংশেরই ঘটনা। শোষণ সমহারে হতে পারে, কিন্তু অধিশোষণ প্রথমে দ্রুত হারে হবে এবং তারপরে আস্তে আস্তে তার হার কমতে থাকবে। তো এই হলো অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য। এবারে আমরা জানব অধিশোষণের কারণ কি। অধিশোষণের কারণ হচ্ছে যখন আমরা কোনো পদার্থের ভিতরের পরমাণুগুলোর কথা ভাবি, সেই ভিতরের পরমাণুটার চারিদিকে আরও অন্যান্য পরমাণু রয়েছে যে পরমাণুগুলো তাকে আকর্ষণ করছে। কিন্তু যদি একদম সারফেসের কথা ভাবি, সেই সারফেসে যে সমস্ত পরমাণুগুলো রয়েছে তার এক পাশের পরমাণুগুলো আকর্ষণ করছে, কিন্তু উপরিতলের পরমাণুগুলো কোনো পরমাণু না থাকার জন্য সেখানে কোনো আকর্ষণ বল থাকছে না। ফলে নিচের যে পরমাণুটা অর্থাৎ ভিতরে যে পরমাণুটা ছিল তাদের লব্ধি বল শূন্য হলেও উপরিতলে যারা রয়েছে তাদের লব্ধি বল শূন্য হয় না। তাই উপরিতলে কোনো গ্যাসীয় মলিকুলস বা কোনো তরল মলিকুলস যদি আসে তাহলে তারা ওই লব্ধি বলের আকর্ষণে আবদ্ধ হয়ে যায়। তার জন্যই অধিশোষণ ঘটে। এই অধিশোষণ তার যে ডেলজি অর্থাৎ স্বতঃস্ফূর্ততা এবং তার এন্ট্রপির পরিবর্তন এবং সেটা তাপদায়ী না তাপগ্রাহী সেটা জানার জন্য আমরা কিছু তথ্য নিয়ে আসব। প্রথমে আসছি ডেলজি। ডেলজি মানে হচ্ছে গিবস মুক্ত শক্তির পরিবর্তন। এই মুক্ত শক্তির পরিবর্তনের মানটা কেমন হবে অধিশোষণের ক্ষেত্রে? অধিশোষণ প্রক্রিয়াটা আমরা দেখতে পাই এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর স্বতঃস্ফূর্তভাবে ঘটলেই ডেলজির মান নেগেটিভ হবে। তাহলে অধিশোষণ প্রক্রিয়ার ডেলজির মান হলো নেগেটিভ। এবারে আসছি এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন আমরা দেখব যদি কোনো গ্যাসীয় মলিকুলস একটা সারফেসে অধিশোষিত হয় তাহলে কি হবে, সেই মলিকুলসটার যে চলমানতা অর্থাৎ চারিদিকে দৌড়াদৌড়ি করার যে প্রবণতা সেটা হ্রাস পাবে। আর এন্ট্রপি হচ্ছে দৌড়াদৌড়ি করার একটা পরিমাপক, অর্থাৎ এন্ট্রপি ইজ দ্য মেজারমেন্ট অফ র্যান্ডমনেস। যত বেশি দৌড়াদৌড়ি করবে তত তার এন্ট্রপি বেশি হবে। তাহলে গ্যাসীয় মলিকুলস বা তরল মলিকুলস যখনই সারফেসে আবদ্ধ হচ্ছে তখন তার দৌড়াদৌড়ি করার প্রবণতা কমে যাচ্ছে, তাই এন্ট্রপি হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে তাই ডেলএসটা কত হবে? নেগেটিভ। ডেলএসটা নেগেটিভ যদি হয় আমরা কি জানি? ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে ডেল এইচ সমান কত? ডেল জি প্লাস টি ডেল এস। তাহলে ডেল এইচ যদি ডেল জি আর টি ডেল এস এর সাথে সমষ্টির সাথে সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল জিটা নেগেটিভ, ডেল এসটাও নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভের যোগফল কি হবে? সেটাও নেগেটিভ হবে, অর্থাৎ ডেল এইচ সেটাও হবে নেগেটিভ। অর্থাৎ এটি হলো একটি তাপদায়ী প্রক্রিয়া। আমরা জানি ডেল এইচ নেগেটিভ হলে তাপদায়ী আর ডেল এইচ পজিটিভ হলে সেটা তাপগ্রাহী হয়। তাহলে দেখতে পেলাম যে অধিশোষণ প্রক্রিয়া সেটা হলো একটি তাপদায়ী প্রক্রিয়া। এবার আসছি অধিশোষণের প্রকারভেদ।
অধিশোষণ দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হলো রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণের বেলা হচ্ছে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে উপরিতলে আবদ্ধ থাকলে সেটা ভৌত অধিশোষণ বলা হয়। কিন্তু রাসায়নিক অধিশোষণ একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো সারফেসে যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলবো রাসায়নিক অধিশোষণ। সুতরাং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ভৌত অধিশোষণের তুলনায় রাসায়নিক অধিশোষণ কিন্তু বেশি শক্তিশালী, আর ভৌত অধিশোষণ তুলনামূলক দুর্বল প্রকৃতির। আর ভৌত অধিশোষণ কোনো স্পেসিফিক না, অর্থাৎ যে কোনো গ্যাসের সাথে যে কোনো মলিকুলসের বা যে কোনো কঠিনের তাদের পারস্পরিক আকর্ষণ হতেই পারে এবং এই দুর্বল আকর্ষণের জন্য অধিশোষণ ঘটতেই পারে। তাই ভৌত অধিশোষণ কিন্তু কোনো স্পেসিফিক নয়, অর্থাৎ সুনির্দিষ্টতা এর নেই। কিন্তু রাসায়নিক অধিশোষণের স্পেসিফিসিটি রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সংস্পর্শে আর একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ আসলে তাহলেই সেটা কিন্তু ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণ ঘটে। তো তাহলে ভৌত অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ খুব কম আর রাসায়নিক অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ অনেক বেশি। ভৌত অধিশোষণে সক্রিয়করণ শক্তি প্রায় নেই বললেই চলে, সক্রিয়করণ শক্তি প্রায় লাগে না বা জিরো। আর রাসায়নিক অধিশোষণে কিন্তু সক্রিয়করণ শক্তি প্রয়োজন হয়। তো ভৌত অধিশোষণের মাত্রাটা যদি কম উষ্ণতা হয় সেক্ষেত্রে বেশি হয়, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে সেটা অধিশোষণের মাত্রাটা ক্রমশ বৃদ্ধি পায়। তবে একটা লিমিট আছে, সেই লিমিট অতিক্রম করলে আবার রাসায়নিক অধিশোষণও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ভৌত অধিশোষণ একটা পরাবর্ত প্রক্রিয়া, কিন্তু রাসায়নিক অধিশোষণ সেটা কিন্তু অপরাবর্ত প্রক্রিয়া। এবং এই ভৌত অধিশোষণে একাধিক লেয়ার তৈরি হতে পারে, মানে যদি সারফেসের উপরে কোনো গ্যাসীয় মলিকুলসের একটা লেয়ার থাকে তার উপরে কিন্তু আর একটা লেয়ার হতে পারে, আর একটা স্তর হতে পারে, এরকম একাধিক স্তর পরপর থাকতে পারে। কিন্তু রাসায়নিক অধিশোষণে একটি স্তর মাত্র থাকে, মানে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার সিস্টেম, আর ওটা হচ্ছে মাল্টি লেয়ার সিস্টেম। ভৌত অধিশোষণ মাল্টি লেয়ার সিস্টেম। এবার আসছি ফ্যাক্টরস, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর এই ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণ এরা নির্ভর করে সেটা আসছি। তো প্রথম ফ্যাক্টর হচ্ছে যে গ্যাসের প্রকৃতি। গ্যাসটার উপর নির্ভর করছে যে অধিশোষণের মাত্রাটা কেমন হবে, কি আদৌ হবে কি হবে না। তো সেটা কিভাবে নির্ভর করছে, প্রথমে দেখা যাক সংকট উষ্ণতা। যদি দেখা যায় গ্যাসটির সংকট উষ্ণতা অনেক বেশি হয় তাহলে তার অধিশোষণের মাত্রা কী হবে, বেশি হবে, ভৌত অধিশোষণের মাত্রা অবশ্যই। যেমন হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন আর অ্যামোনিয়া, এদের যদি কথা ভাবা হয় তাহলে হাইড্রোজেনের যে সংকট উষ্ণতা অনেক কম, অ্যামোনিয়া বা কার্বন ডাইঅক্সাইডের সংকট উষ্ণতা অনেক বেশি। তাই হাইড্রোজেনের কী হবে, অধিশোষণের মাত্রা অনেক কম হবে কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়ার তুলনায়, কারণ ওদের সংকট উষ্ণতা বেশি, তাই ওদের অধিশোষণের মাত্রাটাও কিন্তু বেশি হবে। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। রাসায়নিক অধিশোষণ কি, রাসায়নিক অধিশোষণের বেলা ওটা হচ্ছে স্পেসিফিক, ওটা কিন্তু নির্ভর করবে না যে সংকট উষ্ণতা কেমন হবে না হবে, সেটা কিন্তু নির্ভর করবে না। রাসায়নিক অধিশোষণটা স্পেসিফিক। তো এটা হচ্ছে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে এই দুটো ব্যাপার। এবারে 2 নম্বর ফ্যাক্টর কি, অধিশোষকের প্রকৃতি। অধিশোষকটা কি প্রকৃতির সেটার উপর নির্ভর করছে যে অধিশোষণের মাত্রাটা কেমন হবে। যেমন ধরা যাক প্ল্যাটিনাম আর অ্যালুমিনা। এই প্ল্যাটিনাম আর অ্যালুমিনার মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস রাখি তাহলে হাইড্রোজেন গ্যাসটা প্ল্যাটিনামে খুব ভালোভাবে শোষিত হবে, কিন্তু অ্যালুমিনাতে খুব ভালোভাবে শোষিত হবে না, অর্থাৎ শোষণের মাত্রাটা অনেক কম হবে। আবার যদি জলীয় বাষ্প নিয়ে দেখবো প্ল্যাটিনামেতে জলীয় বাষ্প ভালো শোষিত হচ্ছে না, অথচ অ্যালুমিনিয়ামে ভালোভাবে অধিশোষিত হচ্ছে। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে এটা একটা স্পেসিফিক ব্যাপার, অর্থাৎ অধিশোষকের যে প্রকৃতি সেটাও কিন্তু একটা স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক হলে তাহলে কিন্তু সেখানে অধিশোষণের মাত্রাটা ভালো হয়। আর একটা ব্যাপার, যদি সারফেস এরিয়াটা বেশি হয়, যদি সারফেস এরিয়া বেশি হয় তাহলে কিন্তু অধিশোষণের মাত্রা বেশি হবে।
যেমন যদি কোনো একটা অধিশোষণ, যেমন প্ল্যাটিনাম আর হাইড্রোজেনের যদি আমরা অধিশোষণটার কথা ভাবি, তাহলে প্ল্যাটিনামটাকে যদি আমরা চূর্ণ করে নিই, পাউডার করে নিই, তাহলে কী হবে, তার সারফেসের এরিয়াটা বেড়ে যাবে। সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে বেশি পরিমাণে অধিশোষিত হতে পারবে। অর্থাৎ দেখতে পেলাম যে অধিশোষকের প্রকৃতি কি কি, একটা হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট জিনিসের নির্দিষ্ট গ্যাসই কিন্তু অধিশোষিত হয়। আর 2 নম্বর কি দেখলাম, সারফেস এরিয়া, সারফেস এরিয়াটা যত বেশি হবে তত অধিশোষণের মাত্রা বেশি হবে। তো 2টো পয়েন্ট আমরা এখানে শিখলাম ফ্যাক্টর। তো এবার 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার বাড়লে কিভাবে তার অধিশোষণের মাত্রা কেমন হয় সেটা আমরা দেখব। তো যদি চাপটা স্থির থাকে, স্থির চাপে যদি আমরা টেম্পারেচার আস্তে আস্তে পরিবর্তন করি তাহলে কি কি হতে পারে, তাহলে আমরা 2টো গ্রাফ হবে, সেই 2টো গ্রাফটা কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা বুঝে নেব। 2টো গ্রাফ কিসের, একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হলো রাসায়নিক অধিশোষণ। তো ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা জানি যত টেম্পারেচার বাড়বে, যে গ্যাসীয় মলিকুলসটা যেটা সারফেসে অধিশোষিত হয়েছে তার এনট্রপি বাড়বে। তার যত এনট্রপি বাড়বে সেই সারফেস থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু তত বেশি হবে। সেই কারণে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হবে না, অধিশোষণের মাত্রাটা আস্তে আস্তে হ্রাস পাবে। এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন আইসোবার। কার না, ভৌত অধিশোষণের অ্যাবজর্পশন আইসোবার। অর্থাৎ চাপটাকে স্থির রেখে যে লেখচিত্র হচ্ছে x/m ভার্সেস t এর যে লেখচিত্র, এটা হচ্ছে কি না অ্যাবজর্পশন আইসোবার। এখানে উল্লেখযোগ্য যে x/m জিনিসটাকে, x/m হচ্ছে অধিশোষণের মাত্রা, xটা হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ আর mটা হচ্ছে অধিশোষকের পরিমাণটা। যেমন ধরা যাক যদি অধিশোষক হয় 100 গ্রাম এবং অধিশোষিত পদার্থ বা অধিশোষিত গ্যাস সেটা যদি 30 হয়, তাহলে এখানে অধিশোষণের মাত্রা হবে 30/100। এই অধিশোষণের মাত্রা x/m ভার্সেস t, এই লেখচিত্রটা যখন প্রেসারটা কনস্ট্যান্ট, যে লেখচিত্র তৈরি হবে সেটাকে বলবো কি আমরা অ্যাবজর্পশন আইসোবার। তো আমরা এখন দেখলাম ভৌত অধিশোষণের ক্ষেত্রে অ্যাবজর্পশন আইসোবারটা কেমন হয়, কিন্তু রাসায়নিক অধিশোষণের বেলা অ্যাবজর্পশন আইসোবার কেমন হয়। যে রাসায়নিক বিক্রিয়াতে আমরা জানি একটা সক্রিয়করণ শক্তির দরকার হয়, তাই টেম্পারেচার যত বাড়ানো হয় তত সক্রিয়করণ শক্তিটা লাভ করে, এবং সক্রিয়করণ শক্তি লাভ করতে করতে যখন সক্রিয়করণ শক্তিকে অতিক্রম করে তখন কিন্তু অধিশোষণটা ভালো হয়। তো সেই জন্য রাসায়নিক অধিশোষণের বেলা যত টেম্পারেচার বাড়ানো হবে তত সক্রিয়করণ শক্তি লাভ করবে এবং একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে অধিশোষণের মাত্রা সর্বোচ্চ হবে, এবং সেই সর্বোচ্চ হওয়ার পরে তার মানে বুঝতে হবে অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যদি টেম্পারেচার বাড়ানো হয় তখন কি হবে, তখন সেই বন্ধনগুলো আবার ভাঙতে থাকবে, ভাঙতে ভাঙতে তার অধিশোষণ আবার হ্রাস পেতে থাকবে। সুতরাং রাসায়নিক অধিশোষণে আমরা দেখতে পেলাম যে উষ্ণতা বাড়ার সাথে সাথে অধিশোষণের মাত্রা প্রথমে বৃদ্ধি পাবে এবং তারপরে আবার হ্রাস পাবে। এটা হচ্ছে রাসায়নিক অধিশোষণের অ্যাবজর্পশন আইসোবার। তাহলে এগুলো আমরা দেখলাম যে 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচারের সাথে কিভাবে পরিবর্তিত হয়। এবং এবার আসছি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে প্রেসার বা চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়। তো যত বেশি চাপ বাড়ানো হবে উষ্ণতাকে স্থির রেখে, উষ্ণতাকে স্থির রেখে যত বেশি চাপ বাড়ানো যাবে তত তার অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। তো এই চাপের ব্যাপারটা নিশ্চয়ই ভৌত অধিশোষণেই ঘটে। রাসায়নিক অধিশোষণে নিশ্চয়ই চাপ দিয়ে রাসায়নিক অধিশোষণ করা হয় না, কারণ ওটা স্পেসিফিক ব্যাপার। তো ভৌত অধিশোষণ কি হবে না, যত চাপ বাড়ানো হবে তত আস্তে আস্তে অধিশোষণের মাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে, এবং বৃদ্ধি পেতে থাকলে একটা সময় আসবে যখন পুরোপুরি সারফেসটা শোষিত বস্তু অর্থাৎ যে গ্যাস যেটা উপরে লেয়ার হয়ে রয়েছে সেটার পরিমাণটা একটা সময় হবে পরিপূর্ণ হয়ে যাবে, মানে সম্পৃক্তি লাভ করবে। তখন আর অধিশোষণ ঘটবে না যতই তার মধ্যে চাপ প্রয়োগ করি না কেন। সেই কারণে লেখচিত্রটা 0 থেকে স্টার্ট হবে, অর্থাৎ অধিশোষণের মাত্রাটা 0 থেকে স্টার্ট হলো এবং যত প্রেসার বাড়ানো হচ্ছে তত বাড়তে থাকলো, ঠিক কথা, কিন্তু একটা সার্টেন টাইম পর সেটা কিন্তু প্রায় সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ তখন আর অধিশোষণটা হয় না।
তো এটাকে বলা হচ্ছে স্থির উষ্ণতায় চাপের সাথে অধিশোষণ মাত্রার যে লেখচিত্র সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন আইসোথার্ম। অ্যাবজর্পশন আইসোথার্ম সেটা ফ্রয়েন্টলিস এর অনুযায়ী ফ্রয়েন্টলিস একটা সূত্র আবিষ্কার করেছেন অ্যাবজর্পশন আইসোথার্ম সম্পর্কে। অধিশোষকের মাত্রা x/m সমান k ইন্টু p⁴1/n লিখতে পারি, অথবা x/m ইজ ইকুয়াল টু k c⁴1/n লিখতে পারি। c যদি কনসেন্ট্রেশনকে বোঝায় তাহলে c ব্যবহার করব, যদি প্রেসারকে বোঝায় তখন p ব্যবহার করব। তাহলে এখানে দুটো জিনিস রয়েছে, একটা k আর একটা হচ্ছে n। এই n এর মানটা একের থেকে বড় হয়, আর k এর একটা মান থাকে, তাহলে k আর n দুজনেই কিন্তু কনস্ট্যান্ট মান, একটা নির্দিষ্ট ভ্যালু। এটা গ্যাসের উপর নির্ভর করছে, যে অধিশোষক বা অধিশোষিত পদার্থ উভয়ের যে প্রকৃতি তার উপর নির্ভর করছে k এর মানটা কি হবে বা n এর মানটা কি হবে। তো এখন যদি আমরা x/m আর ওদিকে k ইন্টু p⁴1/n অথবা c⁴1/n যেটা বলি না কেন, দুই পাশে যদি আমরা লগ নিই তাহলে কি আসছে, তাহলে আসছে log x/m ইজ ইকুয়াল টু log k প্লাস 1/n log p বা log c। তাহলে আমরা log x/m ভার্সেস log p বা log c যদি লেখচিত্র আঁকি তাহলে আমরা দেখতে পাবো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে, এবং এখানে যে ইন্টারসেপ্ট অর্থাৎ c এর ভ্যালু, স্ট্রেট লাইনের কি সমীকরণ, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। y ইজ ইকুয়াল টু mx প্লাস, এখানে y কোনটা, log x/m, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। mx কোনটা হচ্ছে, m হচ্ছে 1/p আর সরি m হচ্ছে 1/n আর log p টা হচ্ছে কি x প্লাস c কত, log k হলো c। তাহলে এই c এর ভ্যালুটাই হচ্ছে ইন্টারসেপ্ট, অর্থাৎ যদি লেখচিত্র আমরা আঁকি তাহলে কি দেখব যে একটা y অক্ষের একটা বিন্দু থেকে লেখচিত্রটা ক্রমশ উপর দিকে চলে গিয়েছে, এই উপর দিকে চলেছে, এবং এখানে যে ইন্টারসেপ্ট পাওয়া যাচ্ছে সেটাই মানে হচ্ছে কি log k এর সাথে সমান। তাহলে ওই ইন্টারসেপ্ট থেকে log k এর মান করে k এর মানটা আমরা বার করতে পারবো, আর k এর মানটা বার করলে ওখান থেকে k এর মান দিয়ে আমরা অন্য কিছু ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো, x/m বা অন্য কিছু নির্ণয় করে ফেলতে পারবো। এবারে এই যে লেখচিত্রর যে স্লোপ যেটা হচ্ছে, স্লোপটা m এর সাথে সমান, যেখানে m মানে কত, এখানে 1/n, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/n। তাহলে n ইজ ইকুয়াল টু কত, 1/স্লোপ, অর্থাৎ 1/স্লোপের মানটাই হচ্ছে n এর মান। তাহলে এইভাবে কিন্তু n এর মান k এর মান আমরা পেতে পারি, এবং সেখান থেকে n এর মান বা k এর মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা অধিশোষণের মাত্রা বের করতে পারি, চাপের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হয় সেগুলো আমরা বের করতে পারি। তো এই হলো আমাদের অধিশোষণ